করবে। আর রিসেসিভ জিন যদি কোনো ক্রসিং এ থাকে, তাহলে যদি ডমিনেন্ট জিন না থাকে দেন রিসেসিভ জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করতে সক্ষম হবে। আর যদি ডমিনেন্ট জিন থাকে তো রিসেসিভ জিন প্রকাশ করতে সক্ষম হবে না। যেমন আমাদের ফ্যামিলিতে যদি ফাদার মাদার থাকে, কোনো কোনো ফ্যামিলিতে দেখা যাচ্ছে ফাদার যেটা বলতেছে সেটাই ফ্যামিলির সবাই মেনে নিচ্ছে, আবার দেখছে কোনো কোনো ফ্যামিলিতে মাদার যেটা বলতেছে সেটাই সবাই সেটা সাপোর্ট করতেছে। তো যদি ফাদারের কথা মতো ফ্যামিলিটা চলে তাহলে সেটা ডমিনেন্ট হচ্ছে ফাদার, আর যদি মাদারের কথা মতো ফ্যামিলিটা চলে তাহলে ডমিনেন্ট হচ্ছে মাদার। ঠিক এরকম। আচ্ছা, তাহলে আমরা ক্রসিং এ চলে আসি। মেন্ডেল ফার্স্ট লতে কি বলছে সেটা আমরা ক্রসিং করার পরে বুঝাই বলবো। আগে আমরা ক্রসটা করব। ক্রসটা করতে গেলে আমাদের সর্বপ্রথম আমরা এটা তো জানি কিছু সিম্বল আছে, যেমন এই সিম্বলটা কি মেল, মেল বা ফাদার, ফাদার সেটা প্লান্টে হতে পারে অথবা হিউম্যানে হতে পারে অথবা তোমার অ্যানিমেলে হতে পারে, যাই হোক এটা হচ্ছে মাদার বা ফিমেল। আচ্ছা, তো আমরা এটা জানলাম। এখানে ক্রসটা আগে করি। ক্রসটা দেখো, মেন্ডেল মনোহাইব্রিড ক্রস, অর্থাৎ প্রথম যে ক্রসটা করেছেন সেটাকে মনোহাইব্রিড ক্রস বলে। মনোহাইব্রিড ক্রস। এখানে দেখো প্যারেন্টস। ক্রসটা আমরা কিভাবে করবো সেটা দেখি, তারপর আমি তোমার সংজ্ঞাটা বলছি। প্যারেন্টস, প্যারেন্টসকে আমরা কি দ্বারা প্রকাশ করবো একটু আগে আমরা দেখেছি। এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল প্যারেন্টস। তারপর হচ্ছে ফেনোটাইপ। ফেনোটাইপ, ফেনোটাইপ কি? মেন্ডেল মটরশুঁটি গাছ নিয়ে কাজ করেছিলেন, তো আমরা এখানে মটরশুঁটির কথাই বলবো। পিওর টল, পিওর টল অর্থাৎ বিশুদ্ধ লম্বা। বিশুদ্ধ লম্বা গাছ নিয়ে প্রথমে উনি ক্রস করেন। আর বিশুদ্ধ খাটো, অর্থাৎ মেলটা ছিল বিশুদ্ধ লম্বা এবং ফিমেলটা ছিল বিশুদ্ধ খাটো। পিওর ডল অর্থাৎ বিশুদ্ধ খাটো। এখন জেনোটাইপ কি? তাহলে এটা বাহ্যিক বৈশিষ্ট্য, এটা জেনোটাইপ। দেখো জেনোটাইপ কি হলো? তিনি বিশুদ্ধ লম্বাকে বড়টি আর বড়টি দ্বারা প্রকাশ করেছেন, টল টল। আর বিশুদ্ধ খাটোকে ছোটটি আর ছোটটি দ্বারা প্রকাশ করেছেন। এটা জেনোটাইপ, যেটা জিনগত বৈশিষ্ট্য। আমি কিছুক্ষণ আগেই তোমাদের বুঝিয়েছি যে জেনোটাইপ কোনটা, ফিনোটাইপ কোনটা। ফিনোটাইপ হচ্ছে যেটা দেখা যায়, বাহ্যিক বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে ফিনোটাইপ। আর যেটা দেখা যায় না সেটা হচ্ছে জেনোটাইপ। এরপরে কি আসতেছে? গ্যামিট হবে। গ্যামিট হলে ধর এটাকে আমরা গ্যামিট দ্বারা প্রকাশ করতেছি। এবার ক্রস। ক্রসটা প্রথমটা দিয়ে প্রথমটার সাথে ক্রস করবা, প্রথমটা দিয়ে দ্বিতীয়টার সাথে ক্রস করবা, প্রথম দ্বিতীয়টার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা। তাহলে কি হবে? বড়টি ছোটটি, বড়টি ছোটটি, বড়টি ছোটটি, বড়টি ছোটটি। দেখো সবগুলোতে কিন্তু ম্যাচিং হয়েছে, অর্থাৎ একটা বড়টি একটা ছোটটি, একটা বড়টি একটা ছোটটি। একটু আগে আমরা বলেছিলাম যে বড়টিটা কি ছিল, বড় টল যেটা, সেটা হচ্ছে ডমিনেন্ট জি। এখানে কি হবে? আমরা এখানে ছোট করে লিখি। এখানে কোথায় লেখা যায়? এখানেই লিখি, দেখা যাবে এখানে। দেখা যাচ্ছে। আচ্ছা, ক্রসটা আগে করে নিই, তারপরে দেখছেন। এটা হচ্ছে অল টল, অল টল, কারণ ডমিনেন্ট জিন সবগুলোতে আছে, সেজন্য অল টল। এটা আগে আমরা বলছিলাম যে ডমিনেন্ট জিন যদি কোনো ক্রোমোজোমে অবস্থান করে তাহলে সে তার বৈশিষ্ট্য প্রকাশ করবে। এবং রিসেসিভ জিন, এখানে রিসেসিভ কে? ছোটটি। ছোটটিটা যদি এখানে থাকে তাহলে সে নিজের বৈশিষ্ট্য নিজে প্রকাশ করতে পারবে না, কারণ ডমিনেন্ট জিন এখানে আছে অলরেডি। যদি রিসেসিভ জিন দুটাই থাকতো তাহলে তার নিজের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারতো, না। ওয়ার্ড কি?
আমি বলবো জেনোটাইপ। ফেনোটাইপ হচ্ছে ফিনোটাইপ হচ্ছে অল ডট। জেনোটাইপ কি হবে? জেনোটাইপ হবে, জেনোটাইপ হচ্ছে টল। এখানে জেনোটাইপ হচ্ছে এইটা, এইটা জেনোটাইপ, ঠিক আছে। আর এটা হচ্ছে ফিনোটাইপ অল ডট। এটা প্রথম ক্লাস, এটাকে F1 জেনারেশন বলছে। F1, F1টা কি? F1 হচ্ছে ফিলাইল জেনারেশন। আমরা লিখব, এটা আমি একটু স্ক্রিনশট দাও তোমরা, স্ক্রিনশট দিয়ে এটা একটু প্র্যাকটিস করতে হবে। এরপরের স্টেপে আমরা যাচ্ছি, কোনটা কি আমি একটু লিখে দিব, একটু করে দিয়ে লিখলে তোমাদের জন্য বেটার হয়। আচ্ছা, এটা মুছে দিই একটু, একটু এখান থেকে মুছে, ঠিক আছে। আচ্ছা, এখানে লিখি, এখানে বড়টি হচ্ছে ডমিনেন্ট, ডমিনেন্ট, আর ছোটটি হচ্ছে রেসেসিভ, রেসেসিভ জিন। জিন বা ফ্যাক্টর, মেন্ডেল কিন্তু ফ্যাক্টর হিসেবে অবধি করেন। পরবর্তীতে যারা ওনার সূত্রকে লিবারেট করেছেন তাদেরকে, তারা হচ্ছে জিন নামে অভিহিত করেছেন। সরি। আর হচ্ছে F1 হচ্ছে ফিলাইল, ফিলাইল জেনারেশন, ঠিক আছে। ফিলাইল জেনারেশন। ফিলাইল জেনারেশন। তাহলে প্রথম জেনারেশনে কি হলো? সব হচ্ছে লম্বা উদ্ভিদ পাওয়া গেল। এরপরে দ্বিতীয় ক্লাসটা আমরা করব F2 জেনারেশনটা কি হবে? মেন্ডেল F2 জেনারেশন F1 ক্রস F1, অর্থাৎ এই যে F1টা আমরা পেয়েছি, ঠিক আছে, যে কোনো একটাকে আমরা মেল ধরবো আর একটাকে ফিমেল ধরবো, ধরার পরে আমরা এটাকে ক্রস করবো নেক্সট জেনারেশনে। তারপর আসি আমরা, সেম জিনিস থাকবে, শুধু আমরা এটা কমাবো। তোমরা কিন্তু আবার এগুলো লিখে ফেলবে। আচ্ছা, আমার ডাস্টার আছে, কি মজা, তাই না? ডাস্টার দিয়ে মুছে ফেলতেছি, কিন্তু তোমাদের তো আবার পেজ নষ্ট হবে, একটু নষ্ট করো। এটা হচ্ছে F2 জেনারেশন, F2 জেনারেশন ফিলাইল জেনারেশন F1 ক্রস F1, দুটাই F1। তাহলে এখানে প্যারেন্টস কি হবে? বড়টি আর ছোটটি হবে, দুটাই F1 নিতে হবে, একটা ফিমেল একটা মেল। আর এখানেও বড়টি ছোটটি নিতে হবে। জেনোটাইপ কি হবে? সরি, এটা ফিনোটাইপ লিখে ফেলছি, এখানে হবে বড়টি ছোটটি, বড়টি ছোটটি। এখানে হচ্ছে এটা লম্বা, লম্বা বা টল। কিন্তু কি ছিল? রেসেসিভ আর ডমিনেন্ট জিন দুটোই আছে। এটাও লম্বা বা টল, এটা লম্বা, লম্বা বা টল। কিন্তু জিনে কি আছে? জিনে কিন্তু রেসেসিভ জিন আছে, শুধু বিশুদ্ধ বলে না। কিন্তু গ্যামেট তৈরি হবে একটা, দুটো। এখানে দেখো, আচ্ছা ক্রস করি, ক্রসিং, দ্বিতীয় ক্রস, তৃতীয় ক্রস, চতুর্থ ক্রস। বড়টি, বড়টি, এটা একটু খেয়াল করতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে কিন্তু ভুলা যাবে তোমাদের। বড়টির সাথে বড়টি, বড়টির সাথে ছোটটি, আবার ছোটটি বড়টি, তার মানে বড়টি ছোটটি, এখানে ছোটটি ছোটটি। এখানে খেয়াল করো ফেনোটাইপ কি আসে। এখানে দেখো, একটা হচ্ছে লম্বা, তাই না? আর এগুলো কিন্তু লম্বা জিন আছে, তার মানে তিনটাই লম্বা, তিনটাই লম্বা। অর্থাৎ এখানে ডমিনেন্ট জিন আছে দুটাই, অর্থাৎ যার কারণে সে লম্বা, বিশুদ্ধ লম্বা হয়েছে। আর এখানে একটা রিসেসিভ জিন আছে, একটা ডমিনেন্ট জিন আছে, যার একটা ডমিনেন্ট জিন থাকার কারণে সে লম্বা। অর্থাৎ এই উদ্ভিদটাও লম্বা হবে, এই উদ্ভিদটাও লম্বা হবে। আর এটা হচ্ছে খাটো হয়ে যাচ্ছে, কারণ দুটা জিনই তার রেসেসিভ, অর্থাৎ ডর্ফ। তাহলে এখানে ফিনোটাইপিক, ফিনোটাইপ হচ্ছে লম্বা, আর এখানে হচ্ছে খাটো। এবার রেশিওটা দেখো, ফিনোটাইপিক রেশিও। রেশিও বোঝো? অর্থাৎ অনুপাত। তাহলে অনুপাত কি ছিল? একটা লম্বা ছিল পিওর, তাহলে 1। এখানে দুইটা হচ্ছে রেসেসিভ ডমিনেন্ট একসাথে, তাহলে 2। আর এখানে একটা হচ্ছে পিওর খাটো, তার মানে 1। 1:2:1। এবং দেখো দ্বিতীয় রেশিওটা যেটা জেনোটাইপিক রেশিও,
জেনোটাইপিক রেশিওটা কি হবে? জেনোটাইপিক রেশিও দেখো, তিনটা লম্বা একটা খাটো, তার মানে তিনটাতেই তোমার জেনোটাইপিক অর্থাৎ জিনগত বৈশিষ্ট্য, জিনগত বৈশিষ্ট্য তো বাহ্যিক বৈশিষ্ট্যের সাথে মিলছে না, অর্থাৎ জিনের মধ্যে থাকতেছে। তো এখানে রিসেসিভ ডমিনেন্ট দুটাই জিনের মধ্যে থাকতেছে, এখানে ডমিনেন্ট দুটাই জিনের মধ্যে থাকতেছে, এটা খাটো এটাও জিনের মধ্যে থাকতেছে, তাহলে 3:1, 3:1। এটাই হচ্ছে সেই মেন্ডেলের ফার্স্ট ল। অর্থাৎ মেন্ডেলের ফার্স্ট লতে বলেছে when a pair of allele comes together in a hybrid union, they stay together without contamination or dilution and get separate when the hybrid from gametes। অর্থাৎ মনোহাইব্রিড ক্রসে, ঠিক আছে, মনোহাইব্রিড ক্রসে প্রথম বংশধরে উদ্ভিদের বৈশাখের সময় দুটি ফ্যাক্টর মিশ্রিত হয় না। তো প্রথম বংশধরে আমরা কি পেয়েছিলাম? বড়টি আর ছোটটি পেয়েছিলাম না? বড়টি আর প্রথম বৈশিষ্ট্যে বড়টি আর ছোটটি পেয়েছিলাম, যেটা একই জিনে অবস্থান করেছিল কিন্তু মিশ্রিত হয়নি, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার নিয়েছিল। যে ডমিনেন্ট সে বৈশিষ্ট্য প্রকাশ করেছিল, যে রিসেসিভ যে বৈশিষ্ট্য প্রকাশ করেনি। নেক্সট জেনারেশন অর্থাৎ F2 জেনারেশনে, F2 জেনারেশনে কি করছে? এরা আবার যখন ক্রসিং করে তখন পরবর্তী গ্যামেট সৃষ্টির সময় ফ্যাক্টর দুটি পৃথক হয়ে ভিন্ন গ্যামেটে প্রবেশ করে এবং নিজেদের বৈশিষ্ট্য প্রকাশ করতে সক্ষম হয়। এটা হচ্ছে মেন্ডেলের ফার্স্ট ল, 3:1 অনুপাত। যদি তোমাদের ফেনোটাইপিক বৈশিষ্ট্য দিয়ে বলে যে মেন্ডেলের বাহ্যিক বৈশিষ্ট্য অনুসারে মেন্ডেলের ফার্স্ট লটা কমপ্লিট, তোমাদের ফার্স্ট লটাই আছে, সেকেন্ড ল তোমাদের করতে হবে না, ইন্টারমিডিয়েট যে পড়বা, এবং মেন্ডেলের প্রায় 16 রকম হচ্ছে ব্যতিক্রম আছে, সেগুলোও পড়বে। জাস্ট তোমাদের সিলেবাসে এতটুকুই, এর বেশি তোমাদের পড়তে হবে না, কমও পড়তে হবে না, এতটুকু পড়লেই না। তো মোটামুটি আমরা মেন্ডেলের ক্রসিংটা পড়লাম। তারপরে মেন্ডেলের এই যে ক্রসটা, এই ক্রস অনুসারে তোমাদের বইয়ে আরো কিছু পড়া আছে যেগুলো তোমাদের পড়তে হবে। দেখো, হিউম্যান জেন্ডার নির্ধারণ আছে, সেম ভাবে তোমরা ক্রস করবে। আর তারপর হচ্ছে জেনেটিক্যাল ডিসঅর্ডার, এটা আমি একটু দেখাবো, এটা একটু মুছে দিই, ঠিক আছে? আচ্ছা, জেনেটিক ডিসঅর্ডারের মধ্যে কি কি আছে দেখো, তোমাদের বইতে দুটো আছে, দুইটাই করতে হবে। জেনেটিক ডিসঅর্ডার বা ইনহেরিটেড বলেন, ইনহেরিটেড বলছে। জেনেটিক ডিসঅর্ডার মানে কি? অস্বাভাবিকতা, তাই তো? অস্বাভাবিকতা, অর্থাৎ অ্যাবনর্মালিটি যেটা, ঠিক আছে? এখন তোমাদের বইয়ে কিন্তু দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস, আর হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া তো দুইটা ক্রস কিন্তু সেম ভাবে হবে। ওই যে মেন্ডেলের ফার্স্ট লটা আমি যে ক্রসটা দেখিয়েছি সেম, জাস্ট এদের যে চিহ্নগুলা, যেমন হিউম্যান জেন্ডার নির্ধারণ করতে তুমি এক্স ওয়াই ইউজ করবা, এক্সটা হচ্ছে ফিমেল আর ওয়াইটা হচ্ছে মেল। তো ওয়াই হচ্ছে ডমিনেন্ট, ঠিক আছে? ওয়াইটা যেখানেই থাকুক না কেন, যে ক্রসিং এ আসবে, ক্রসিং এর পরে যদি ওয়াই থেকে থাকে তাহলে সেটা হবে মেল ক্যারেক্টার, আর যদি দুইটা এক্স হয় তাহলে সেটা ফিমেল ক্যারেক্টার, ফিমেল ক্যারেক্টার। ঠিক সেম কালার ব্লাইন্ডনেসে, অর্থাৎ কালারটা ঠিক মতো আইডেন্টিফাই করতে পারে না, তাদেরকে বলে কালার ব্লাইন্ডনেস। অর্থাৎ কালার, যেমন তোমার কি কি কালার আছে এখানে, তোমাদের হচ্ছে সবুজ আর লালের পার্থক্য করতে পারে না, আর হলুদ, লাল আর সবুজের পার্থক্য করতে পারে না, সবুজ আর লাল, আর হলুদ আর নীল। সবুজ, লাল, হলুদ, নীল। সবুজ আর লাল, এইটুকু মুখস্থ রাখবা, সবুজ আর লাল আর হলুদ আর নীল, সবুজ, লাল আর হলুদ আর নীল। অর্থাৎ সবুজটাকে তারা লাল বলছে, লালটাকে সবুজ বলছে, যারা কালার ব্লাইন্ডনেস। কালার ব্লাইন্ডনেস কেন হয়? অর্থাৎ চোখের আমাদের যে কর্নিয়ার ভিতরে যে রঞ্জন কণিকাগুলো থাকে, ঠিক আছে, সেই রঞ্জন কণিকার কোনো একটা যদি কম থাকে বা কোনো একটা বেশি থাকে বা কোনোভাবে অ্যাবনর্মালিটি দেখা যায়, তখনই এই কালার ব্লাইন্ডনেসটা দেখা যায়। যারা ডিফেন্সে যেতে ইচ্ছুক তাদের কিন্তু এটা খুবই একটা
ইম্পর্টেন্ট জিনিস, যদি কালার ব্লাইন্ডনেস হয় তাহলে কিন্তু ডিফেন্সে নেবে না, তাই তো? আচ্ছা দেখো, সবুজ আর লাল পার্থক্য আমরা পড়ায় ফিরে আসি। সবুজ আর লাল, সবুজ আর লাল, যদি সবুজ থাকে তো কালার ব্লাইন্ডনেসটা বলে লাল, আর যদি লাল থাকে বলে সবুজ। আর হলুদ আর নীল, যদি হলুদ থাকে বলে নীল, নীল থাকে হলুদ। এখন এটা কিভাবে হতে পারে? এটা কি ফিমেল ক্যারেক্টারের মাধ্যমে প্রবাহিত হয় নাকি মেল ক্যারেক্টারের মাধ্যমে প্রবাহিত হয়? ফিমেল ক্যারেক্টার হচ্ছে এটা বাহক, আর মেল ক্যারেক্টার হচ্ছে ভুক্তভোগী, অর্থাৎ মেল ক্যারেক্টাররা বেশিরভাগ, অর্থাৎ 10% মেল